হ্যালো, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন তো? আমি ভালো আছি। ঠিক আছে, আজকে প্রথমেই আমি জানিয়ে দিই আমার সাবস্ক্রিপশনের দরকার। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের মধ্য দিয়ে আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে সরাসরি পৌঁছিয়ে দিতে পারবো। কোনো আলাদা করে কোনো আপনাদের পরিশ্রম করতে হবে না সার্চে গিয়ে। এবারে আমি আমার টপিকে আসি। আজ আমার শাস্ত্রীয় সঙ্গীতের উপরই টপিকটা হলো হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে আমরা যখন শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে কিছু নিয়ম পদ্ধতি নিয়মকানুন পদ্ধতি সবই থাকে। আচ্ছা, এই নিয়ম কানুন পদ্ধতি এগুলো কি পরিবেশনের ক্ষেত্রে কি প্রযোজ্য কি? এটা একটা প্রশ্ন আপনাদের কাছে থাকতে পারে। যারা হয়তো খুব শিক্ষার্থী, মানে খুব একটা এগিয়ে যাননি শাস্ত্রীয় সঙ্গীতে, সেই ক্ষেত্রে আপনাদের কাছে প্রশ্ন। নিয়ম কানুন পদ্ধতি চলা, মানে সব কিছুই কি শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে প্রয়োজন কি? অবশ্যই প্রয়োজন। কেননা আপনি যখন একটা রাগ পরিবেশন করবেন সেক্ষেত্রে আপনার নিয়ম কানুন পদ্ধতি চলা এবং ফেরা কী করে হয়, রাগের মধ্যে পরিবেশনের মধ্য দিয়ে সুরের যে বৈচিত্র্যতাটা আমি দেখাচ্ছি, আমার গায়কিটা দেখাচ্ছি বা আমার শৈলীটা দেখাচ্ছি বা যা কিছু আমার স্টাইলটা দেখাচ্ছি, সেক্ষেত্রে আমি আমার স্বাধীনতাটা অন্য রকম। কিন্তু তা বলে আমি শাস্ত্রীয় রাগের যে নিয়ম কানুন সেগুলোকে কিন্তু আমি অগ্রাহ্য করে গাইতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কতগুলো নিয়ম রয়েছে এবং সেই নিয়মগুলোকে আমি দুটো ভাগে ভাগ করে দুটো পার্টে আমি আপনাদের জানাবো। কেননা এক পার্টে হয়তো পুরো জানা সম্ভব হবে না। যদি ভালো করে আপনারা এটাকে শিখতে চান বা জানতে চান, সেক্ষেত্রে আমি আপনাদের বলছি প্রথমেই, যে কোনো রাগ যখন গাইবেন বা আমরা যখন রাগ গাই তখন কিন্তু মিনিমাম 5টা স্বরের উপর দিয়ে আমরা রাগ গাই। 5টা স্বরের নিচে কিন্তু কোনো রাগ তৈরি হয় না। মিনিমাম 5টা স্বরের মধ্যে দিয়ে রাগের সৃষ্টি। এমনকি আপনি যে লাইট সং গাইবেন সেই লাইট সঙের ক্ষেত্রেও আপনার 4 পর্দা দিয়ে কিন্তু আপনি গান কম্পোজ করতে পারবেন না এবং গাইতে তো পারবেনই না কম্পোজ না করলে। সেক্ষেত্রে আমাদের কি দরকার? মিনিমাম 5টা স্বরের দরকার। কিন্তু আমাদের কটা স্বর রয়েছে? আমাদের তো 7খানা স্বর, সা রে গা মা পা ধা নি। এখন শাস্ত্রীয় সঙ্গীত যখন রাগ বা রাগিনী যখন গাইব, 5টা স্বর মানে যেভাবে কখনো এক এক জায়গায় এক এক রকম, কখনো পা বর্জিত হয়, কোনো জায়গায় মা বর্জিত হয়, কোনো জায়গায় হয়তো আর দুটো পর্দা বর্জিত হয়। হ্যাঁ, সেক্ষেত্রে 5খানা থাকে। তো যাই হোক, তাহলে আপনারা জেনে গেলে শাস্ত্রীয় সঙ্গীত বা যে কোনো সঙ্গীতে মিনিমাম 5খানা পর্দার উপর দিয়ে রাগ সৃষ্টি হয়, রাগ গাওয়া হয়। 5টা পর্দার ব্যবহারটা অবশ্যই থাকে। এবারে জাতি আসি। অনেক ক্ষেত্রে আমি শুনি, হ্যাঁ, জাতির কোনো প্রয়োজনীয়তা নেই। অবশ্যই কিছুটা তো মানতেই হবে। জাতিটা খুব একটা নেই, আমাদের মধ্যেও একটা জাতভেদ রয়েছে না, মানুষের মধ্যেও জাতভেদ আছে। সব কিছুর মধ্যে একটা জাতি বলে একটা শব্দর ব্যবহার হয়েছে। এখন আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে জাতি কপ্রকার? 3 প্রকার জাতি। 3 প্রকার জাতি হলো, নাম হলো ঔরব, ষাড়ব, সম্পূর্ণ। ঔরব, ষাড়ব, সম্পূর্ণ, এই 3টে জাতি। আমরা কিভাবে জাতিটাকে নির্ণয় করি? রাগের মধ্যে জাতিটাকে নির্ণয় করা হয় আরোহিতে কটা পর্দা আমি ব্যবহার করছি এবং অবরোহিতে কটা পর্দা আমি ব্যবহার করছি। তাহলে একটা রাগের মধ্যে দুটো করে জাতি থাকে, 3টে হয় না। জাতির প্রকার 3টে, ওরব সারব সম্পূর্ণ। কিন্তু যখন আমি রাগ পরিবেশন করছি তার জাতি যখন নির্ণয় করব তখন মোটে দুটো
জাতি থাকবে, একটা অবরোহিতে একটা আরোহিতে। হ্যাঁ, দুটো জাতি হয়। যা কখনো ঔরব ঔরব হয়, কখনো ঔরব সারব হয়, কখনো ঔরব সম্পূর্ণ হয়, আবার সারব সম্পূর্ণ হয়, সারব সারব হয়, সারব ঔরব হয়, কখনো সম্পূর্ণ সম্পূর্ণ হয়, সম্পূর্ণ ঔরব হয়, সম্পূর্ণ সারব হয়। এইভাবে জাতি এক একটা রাগে তৈরি হয়ে থাকে। হ্যাঁ, সেটা আপনাদের পরে বলছি, পরে আরও ক্লিয়ার হয়ে যাবে জাতির ব্যাপারটা যখন আরোহী আবরোহীতে আসব। আমি আপনাকে বলে দিচ্ছি, একটা সাধারণ একটা বলে দিচ্ছি। যেমন আমি ইমন গাইছি, হ্যাঁ, সা রে গা মা পা ধা নি সা। মা হলো করিমা। এখানে কটা পর্দা ব্যবহার করলাম? আমি এখানে 7টা পর্দা ব্যবহার করলাম। 7টা পর্দা হলে তাহলে আমার সম্পূর্ণ হবে। আর ফেরার সময় ঠিক সা নি ধা পা মা গাড়ি সা, এখানেও 7টা পর্দা ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে এখানেও সম্পূর্ণ। স্মারক কাকে বলছে, ঔরব কাকে বলছে? ঔরব হচ্ছে 5 পর্দাযুক্ত যেই রাগ গাওয়া হয়, সেইটা হচ্ছে 5 পর্দাযুক্ত যেই আরোহী তৈরি হয়, সেটাকে বলছে ঔরব। 5 পর্দাযুক্ত যে আরোহী বা অবরোহী তৈরি হয় তাকে বলা হচ্ছে ঔরব। অবরোহীতে সাধারণত ঔরব মানে, হ্যাঁ ঔরব হবেই। মানে ওর মানে আপনার সরি, আমি আরোহীতে যদি 5টা পর্দা হয় সেখানে ঔরব হবে, অবরোহীতে যদি 5টা পর্দা হয় সেখানে আপনার ঔরবই হবে। তাহলে ঔরব ঔরব আপনার দুটো জাতি হলো। ঠিক। আর সারবের ক্ষেত্রে কি, যে আরোহী বা অবরোহীতে 6খানা পর্দার ব্যবহার হয়, আরোহীতে কিংবা অবরোহীতে 6টা পর্দার ব্যবহার হয়, 6টা নোট 6টা স্বর ব্যবহার হয়, তাকে সারব বলছে। আর যে রাগেতে 7খানা আরোহী, যে রাগের আরোহীতে 7খানাই ব্যবহার, আরোহীতে কিংবা অবরোহীতে 7খানাই পর্দা ব্যবহার হচ্ছে বা স্বর ব্যবহার হচ্ছে, তাকে সম্পূর্ণ বলে। তাহলে আপনাদের কাছে নিশ্চয়ই এটা পরিষ্কার হয়ে গেল। আমি ইমনের মধ্যে দিয়ে আমি আপনাদের দুটো যে আমাদের জাতি তৈরি করা যায় একটা রাগের মধ্যে, সেটা আপনাদের জানালাম। এবারে আপনাদের বলছি যে এই মুহূর্তে যেটা বললাম, 5টার নিচে কখনো কোনো রাগ তৈরি হয় না বা রাগ ব্যবহার করা যায় না। কিন্তু 5টার নিচে 4টে হলে 3টে বা 4টে নোটের উপরে, অর্থাৎ স্বরের উপরে আমি কিন্তু তান তৈরি করতে পারছি। দেখুন, আমি 4টে নোটের উপর দিয়ে আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি। 4টে নোটের উপরে হচ্ছে সা রে গা মা। সা রে গা মা, এটা 4টে নোট। এই 4টে নোটের উপর দিয়ে আপনি কিভাবে তান করবেন? সা রে গা মা, মা গা রে সা, একটা ছন্দ পাচ্ছেন। বা সা মা রে মা, বা সা গা রে মা, মা রে গা সা, এইভাবে তান তৈরি করা যাচ্ছে, কিন্তু আপনি কোনো রাগ বা গান তৈরি করতে পারবেন না। যাই হোক, এতটুকু এখানটা হলো। এইবারে আরেকটা কথা আপনাদের বলছি, যে যে কোনো শাস্ত্রীয় বা শাস্ত্রীয় ছাড়াও যারা রাগ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, বড় বড় পণ্ডিত বা ওস্তাদ মানুষরা যারা রাগ সৃষ্টি করেছে, সব রাগের মধ্যেই আপনি দেখবেন যে মা আর পা একসাথে কখনো বর্জিত হয় না, মানে নেই, এরকম হয় না। রাগে মা পা পরপর কখনোই বর্জিত হয় না। তার কারণটা কি জানেন? সা পা আমরা বলেছি না মা আর বাবার সমান, ঠিক তেমনি মায়েরও জায়গা অনেক যথেষ্ট বড়। সা পা না থাকলে মা থাকবে, মা না থাকলে পা থাকবে, বা মা পা দুটোই থাকবে, কিন্তু মা পা বর্জিত হয় না। যে কোনো রাগে এবং গানেতেও ঠিক সেইটাই। তবে ব্যতিক্রম যদি থেকে থাকে সেটা আলাদা ব্যাপার। ব্যতিক্রমের ক্ষেত্রে তো আমরা আলোচনা করছি না, এটা নিয়মের মধ্যে আমরা আলোচনা করছি। তারপরে হচ্ছে আমাদের শাস্ত্রীয় রাগে দুটো মানে ভাগ আছে। একটা সপ্তকের মধ্যে সা রে গা মা পা ধা নি সা, সা টু সা, নিচে সা থেকে উপরে সা, তারা সা, এই এক সপ্তকের মধ্যে দুটো ভাগ হচ্ছে।
দুটো ভাগ হচ্ছে সা থেকে মা বা সা থেকে পা, আবার মা থেকে সা বা পা থেকে সা, হলো তার সপ্তক হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এক সপ্তকের মধ্যে দুটো ভাগ করা হয়, একটাকে পূর্বাঙ্গ প্রধান বলা হয়, একটাকে উত্তরাঙ্গ প্রধান বলা হয়। হ্যাঁ, এখন আমাদের হিন্দুস্তানি পদ্ধতিতে স্বর অনুসারে, স্বর নোট অনুসারে প্রত্যেক রাগকে তিনটে বর্গে অন্তর্গত করা হয়েছে, তিনটে বর্গে অন্তর্গত করা হয়েছে। যেমন তিনটে রাগে যে অন্তর্গত করা হয়েছে, বর্গে অন্তর্গত করা হয়েছে, প্রথমটা বলছি কোমল রে ও শুদ্ধ গা যুক্ত সন্ধিপ্রকাশ রাগ হয়। প্রথমটা বলছি কোমল রে এবং শুদ্ধ গা, সেটা হচ্ছে সন্ধিপ্রকাশ রাগ। দ্বিতীয়টা হলো শুদ্ধ রে ধা ও কোমল গা যুক্ত রাগ। তৃতীয়টা হলো কোমল গা ও নিযুক্ত রাগ। এই বর্গীকরণ রাগের সময় নির্দেশের সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত। এবারে আপনাদের সঙ্গে সন্ধি প্রকাশ রাগটা কাকে বলে এইটা আরও গুরুত্বপূর্ণ, কারণ রাগ পরিবেশনের ক্ষেত্রে সন্ধি প্রকাশ রাগ সম্পর্কে যদি আমরা ওয়াকিবহাল না হই তাহলে রাগ পরিবেশনে অনেকটাই অসুবিধে হয়। সন্ধি প্রকাশ রাগ বলতে সূর্য উদয়ের সময় এবং সূর্যাস্তের সময়, হ্যাঁ, সূর্য উদয়ের সময় এবং সূর্যাস্তের সময় যে রাগ গাওয়া হয় তাকে সন্ধিপ্রকাশ রাগ বলে। এবং সন্ধিপ্রকাশ রাগের আমি বর্গীকরণে বললাম কি, যে প্রথমে রে, কোমল রে এবং শুদ্ধ গা যুক্ত সন্ধিপ্রকাশ রাগ হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার সন্ধিপ্রকাশ রাগ সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময়কেই সন্ধিপ্রকাশ রাগ বলা হয়। আরেকটা কথা হচ্ছে, আপনার হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে মধ্যম অর্থাৎ মা 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 বা মধ্যম, এই যে স্বরটা খুব বৈচিত্র্যপূর্ণ, মানে ভীষণ বৈচিত্র্যপূর্ণ রাগ, মানে স্বর। এটা কেন বলছি, মায়ের ব্যবহারের মধ্যে দিয়ে কিন্তু মায়ের ব্যবহারটা মধ্য দিয়ে আমরা রাগের সময়টাও কোনো ক্ষেত্রে নির্ণয় করতে পারি। হ্যাঁ, মায়ের ব্যবহারের মধ্যে দিয়ে রাগের সময় আমরা নির্ণয় করতে পারি। এমনকি বিভিন্ন রকমভাবে রাগের মধ্যে মায়ের প্রয়োগটা সুন্দরভাবে মানে ব্যবহার করে রাগের একটা আলাদা রূপ বা পরিবর্তন করতে পারি। হ্যাঁ, মানে এই স্বরটা এমনই একটা গুরুত্বপূর্ণ এবং বৈচিত্র্যপূর্ণ একটা স্বর। কোন স্বর না, মায়ের মধ্যে দিয়ে আমরা তাহলে কি পাচ্ছি, মায়ের মধ্যে দিয়ে আমরা সময় নির্ণয় করতে পারছি, উপরন্তু আপনার বিভিন্নভাবে প্রয়োগ করে রাগের রূপ পরিবর্তন করতে পারছি, বিভিন্নভাবে প্রয়োগ করে রাগের রূপটাকেও পরিবর্তন করতে পারছি মাটা দিয়ে, তাই না? আপনি দেখুন না, কি আমি একটা এপিসোডে আমি বলেছি যে ইমন রাগেতে ইমন কল্যাণ কিভাবে তাকে রূপ দেয়া যায়, কিছুই না, অবরোহিতে যখন আমি শুদ্ধ মধ্যমটাকে ব্যবহার করব তাহলেই তার রূপ পরিবর্তন হয়ে যাচ্ছে, কি না সেটাকে বলা হচ্ছে ইমান কল্যাণ। তাহলে মায়ের বৈচিত্র্যতাটা কতটা গুরুত্বপূর্ণ, যার দ্বারা একটা রাগের রূপ পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, তীব্র মধ্যমযুক্ত রাগ যেগুলো আছে সেগুলো বেশিরভাগ রাত্রে গাওয়া হয়। তীব্র মধ্যমযুক্ত রাগ যেগুলো, সেগুলো বেশিরভাগ রাত্রে গাওয়া হয়। কোন রাগ বলেন তো? ইমন রাগটা, ইমন রাগের মধ্যে কড়ি মধ্যম ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে সেটা রাত্রে গাওয়া হচ্ছে। আর দিনের বেলা কিন্তু যখন কোনো রাগ গাইবেন, বেশিরভাগ, আমি কিন্তু ব্যতিক্রমে যাচ্ছি না, বেশিরভাগ, আর দিনের বেলা যখন গাইবেন তখন বেশিরভাগ দেখতে পাবেন যে শুদ্ধ মধ্যমের ব্যবহারটা সেই রাগেতে বেশি। দিনে যে রাগটা গাইবেন তার মধ্যে যে মধ্যম থাকবে সেই মধ্যমটা শুদ্ধ মধ্যম, আর রাত্রিবেলা যেই রাগটা গাইবেন সেই রাগেতে তীব্র মধ্যমের ব্যবহারটা বেশি। এটা মানে আপনার লজিক্যালি হচ্ছে জিনিসটা। হ্যাঁ,
আর পূর্বাঙ্গ প্রধান রাগ কখন হবে? যখন বাদিস্বর পূর্বাঙ্গে হবে। যখন বাদিস্বরটা পূর্বাঙ্গে হবে তখন সেটা পূর্বাঙ্গ প্রধান রাগ হবে, আর যখন বাদিস্বর উত্তরাঙ্গে হবে তখন সেটা কিন্তু উত্তরাঙ্গ প্রধান রাগ হয়ে যাচ্ছে। আর রাগ গাইবার দুটো টাইমিং ভাগ করা হয়েছে, কোনটা আপনার রাত্রের রাগ এবং কোনটা রাত্রে গাইতে পারবো এবং কোন গান আমি দিনে গাইতে পারবো। যে রাগ দিনের 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত গাওয়া হয়, দিনের 12টা মানে দুপুরবেলা, আমরা দুপুর বলি যেটা, দুপুর 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত যে রাগ গাওয়া হচ্ছে সেটাকে বলছে পূর্বাঙ্গ প্রধান রাগ। আর যে রাগ রাত্রি 12টার থেকে দিনের 12টা পর্যন্ত গাওয়া হচ্ছে সেটাকে বলছে উত্তরাঙ্গ প্রধান রাগ। এখানে কিন্তু এই যে কথাটা রয়েছে উত্তরাঙ্গ আর পূর্বাঙ্গ, উত্তরাঙ্গ পূর্বাঙ্গের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু জিনিস আছে। আমরা কিছু কিছু রাগ দেখি যে আমরা অতটা ওইভাবে ব্যবহার করি না পূর্বাঙ্গ উত্তরাঙ্গ প্রধান রাগের, যেটা বর্ণনা করা রয়েছে অনেক ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে পার্টিকুলার ওই টাইমটা ওই সময়ের মধ্যে হচ্ছে, ওই সময়ের মধ্যে আমরা গাইছি, কিন্তু রাত্রি যেটা দুপুর 12টার থেকে রাত্রি 12টা পর্যন্ত বলছে, রাত্রি 12টার সময় তো আমি পূর্বাঙ্গ প্রধান রাগ হিসেবে তো রাত্রি 12টায় গাইতে পারি না, সেটা সম্ভব না। আবার রাত্রি 12টার থেকে দুপুর 12টা পর্যন্ত যেটা গাওয়া হচ্ছে সেটা উত্তরাঙ্গ। সাধারণত আমরা জানি উত্তরাঙ্গ প্রধান রাগ মধ্য সপ্তক থেকে তার সপ্তকে স্বর বিস্তার টান হয়, যেগুলো উত্তরাঙ্গ প্রধান রাগ। আর যেগুলো পূর্বাঙ্গ প্রধান রাগ সেগুলো মন্দ্র সপ্তক আর মধ্য সপ্তকে স্বর বিস্তার টান ইত্যাদি ইত্যাদি ব্যবহার হয়। সেক্ষেত্রে যদি আপনি এখানে যে টাইমিংটা দিয়েছে, আমি টাইমিংটা পুরোপুরিভাবে এটাকে ফলো করতে পারছি না, কিছুটা করতে পারলেও পুরোপুরি ফলো করতে পারছি না, সেক্ষেত্রে কিছুটা ব্যবধান চলে আসছে। যাই হোক, যেটা শাস্ত্রীয় নিয়ম সেটা আমাদের মানতেই হবে। হ্যাঁ, সেটা আমাদের মেনেই আমাদের সব কিছু করতে হবে। তাহলে আমরা আজ এতটুকু পর্যন্ত আপনাদের সামনে এই রাগের নিয়ম কানুন পদ্ধতিটাকে উপস্থাপন করলাম ভিডিওর মধ্য দিয়ে, বা আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করে শেয়ার করলাম, যাতে আপনারাও কিছু জানবেন এবং আমিও কিছু বলে আনন্দ উপভোগ করলাম। কেননা এইসব জিনিসগুলো যদি আমাদের নলেজের মধ্যে না থাকে, মানে আমরা যদি না জানি, তাহলে একটা রাগ পরিবেশনের ক্ষেত্রে আমাদের জন্য খুবই অসুবিধাজনক হয়ে যায়, তাই না? ঠিক আছে, আজকে এতটুকুই থাক। তারপরে আমি নেক্সট এপিসোডটা তৈরি করছি, সেটা হয়তো পার্ট 2 হবে। এটা পার্ট 1 করলাম এবং পার্ট 2 করব, এবং আপনাদের কাছে সেটা পরে জানাচ্ছি। ওকে, নমস্কার, ভালো থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, ছাড়ছি। ওকে।